ক্লাস হচ্ছে স্থিতিস্থাপক গণিতে যে ফিল্ডটা পড়ছিলাম এর উপর অনেকগুলো ম্যাথমেটিক্স সৃজনশীল দিয়েছে। আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমরা এই শীটে আজকে দিয়েছি, এগুলো আমরা করে দেবো। তো ফার্স্টে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 যে প্রশ্নটা আছে ওইটা দিয়ে আমরা শুরু করি। তো সবাই এখন নাম্বার কোশ্চেন নাম্বার 1 ময়মনসিংহ 22। আজকে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো আলাদা করে ওই জন্য দিয়েছি, একটু খেয়াল করো। আমাদেরকে বলা হচ্ছে আধার 0.3 মিটার লম্বা এবং 10⁻⁶ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে এক প্রান্তে 10 কেজি ভরে একটি বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তারটির উপাদানে অসহ পীড়ন দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে তারটির অসহ বল নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করি আমরা গ নাম্বার কোশ্চেনটাতে, আর আমাদেরকে কি কি দিছে, তারা অসহ পীড়ন দিয়ে দিছে। অসহ পীড়ন সমান সমান 4.8 10⁻⁷ নিউটন পার মিটার স্কয়ার অসহ পীড়ন দিয়ে দিছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বলে দিচ্ছে 10⁻⁶ মিটার স্কয়ার। আমাদের কাছে চাইছে অসহ বল F ইকুয়াল হচ্ছে কত। তো ভাই আমরা এই অধ্যায়ে পীড়নের যতগুলো সূত্র পড়ছিলাম বলতো পীড়ন অলওয়েজ কি ছিল বলতো F/A। লেখা হচ্ছে আমরা জানি এই অধ্যায়টা ফিজিক্সের ফার্স্ট ইয়ারে যে কয়েকটা অধ্যায় আছে তার মধ্যে সহজ একটা অধ্যায়, তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কগুলা। সহজ অধ্যায়কে কঠিন বানায় ফেলো না। অসহ পীড়ন ডেলিভারটা একটু ডেলিভার তাইলে দেখবে যে অধ্যায়টা সহজই থাকবে। সমান সমান হচ্ছে অসহ বল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা অসহ পীড়নের জায়গায় যদি মানটা বসাও 4.8 10⁻⁷ সমান হচ্ছে অসহ বল হচ্ছে F আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁶। তাহলে এইখান থেকে আমরা যদি F এর মানটা বের করা হয় তাহলে F সমান সমান আসে কত ভাইয়া 48 নিউটন। তাহলে F এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 48 নিউটন। এখন তোমরা থিওরি ক্লাসে পড়ছো ভাইয়া, কেউ বলতে পারবো অসহ বল, এই যে আমরা তো বের করলাম অসহ বল, সুতরাং অসহ বল সমান সমান 48 নিউটন। এখন আজকে যে ম্যাথগুলো আমরা রাখছি ভাইয়া, এখানে কয়েকটা ম্যাথে এই অসহ বলের ব্যাপারটা আসবে। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, এই অসহ বলটা কি কেউ বলতে পারবো? ছিঁড়ে যাবে। যেমন ভাইয়া বলি এখানে একটা তার আছে, এটা একটু বুঝো, আজকে ম্যাথে এই জিনিসটা লাগে। এখানে একটা তার আছে মনে করলাম, আমাদের এখানে হচ্ছে সব সাবজেক্ট সায়েন্স। এখন এদিকে একটু ভাইয়া বুঝাই, খেয়াল করো। মনে করো ভাই এদিকে প্লিজ, তুমি 1 নিউটন 2 নিউটন এভাবে করে বল বাড়াচ্ছো, বাড়াইতে বাড়াইতে তুমি 10 নিউটন বল দিছো। দেওয়ার পরে তুমি দেখলা যে এই তারটা একদম টান হয়ে গেছে, বলতে একটা রাবারকে টান মারলে কিন্তু ছিঁড়ে যায়। রাবারকে টানতে 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 দেখবে একটা পর যেটা চিকন হচ্ছে চিকন হচ্ছে চিকন হচ্ছে, এবং তুমি বুঝবা যে রাবারটা দিয়ে যদি টাকা তুমি যখন টেনে ধরে রাখবা তুমি একটা পর্যায়ে যে বুঝবা যে আমি যদি আরেকটু বাড়াই এটা কিন্তু ছিঁড়ে যাবে। তো সেরকম বাড়াইতে বাড়াইতে আমরা মনে করলাম 10 নিউটন পর্যন্ত আসলাম, বা আমাদের ম্যাথের সাথে মিলায় বলি আমরা 48 নিউটন পর্যন্ত মনে করে আসলাম।
তাহলে আমরা 48 নিউটন পর্যন্ত আসলাম, প্লিজ এটি খেয়াল করো। তাহলে তুমি এই 48 এর থেকে আর অল্প একটু বল দিলে এটা ছেড়ে যাবে, মানে অল্প কটুক দিলে ছেড়ে বলতে জানি না তো। কারণ তুমি যদি এখানে গ্রেটার দেন 48 নিউটনের কোন একটা বল প্রয়োগ করো, সেটা 48.001 হইতে পারে, আবার সেটা 100 হইতে পারে। তাহলে সেই বলটা দিলে এটা কি হয়ে যাবে ভাইয়া? ছিঁড়ে যাবে। তাহলে বলো তো ভাইয়া সর্বনিম্ন কত দিলে ছিঁড়ে যাবে? তা তো বলতো না, 48 থেকে একটু বাড়াইলে ছিঁড়ে যাবে। তাহলে আমরা বাউন্ডারি হিসেবে ধরে নিতে পারি কত? 48। অর্থাৎ এই বলটাকে আমরা বলি হচ্ছে অসহ বল। তাহলে অসহ বলের দুইটা পরিচয় হতে পারে। এক, অর্থাৎ এই তারটা সর্বোচ্চ কত সহ্য করতে পারবে, সেটার অ্যান্সার হচ্ছে 48 নিউটন। আবার কত দিলে সর্বনিম্ন কত দিলে ছিঁড়ে যাবে, তার অ্যান্সার কত? 48। অর্থাৎ 48 হচ্ছে তার বাউন্ডারি, অসহ বলটা হচ্ছে তার বাউন্ডারি। এর চেয়ে একটু বেশি দিলেও ছিঁড়ে যাবে, আবার সে সহ্য করে রাখতে পারবো কত পর্যন্ত? 48 পর্যন্ত। তাহলে এই যে অসহ বলটা বের করছি বা একটু লিখে রাখো, তাহলে ম্যাথে বুঝতে সুবিধা হবে। এর দুইটা পরিচয়, একটা হচ্ছে তারটি সর্বোচ্চ এই বল সহ্য করতে পারে, অর্থাৎ তারটা হচ্ছে সর্বোচ্চ এই বলটা সহ্য করতে পারে। আর তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই ছিঁড়ে যাবে কত দেবে, ভাই 48 তে সামান্য একটু বাড়িয়ে ছিঁড়ে যাবে, তাই বাউন্ডারি হিসাবে ধরে নেওয়া কত দিলে ছিঁড়ে যাবে? 48। তারটি অথবা সর্বনিম্ন এই বলের তারটি ছিঁড়ে যাবে। অর্থাৎ ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বলা হয়েছে, কেন? কারণ এর চেয়ে বেশি দিলে অবশ্যই ছিঁড়বে, মানে 48 পর্যন্ত তো তার বাউন্ডারি, তাহলে এর চেয়ে বেশি দিলে অবশ্যই ছিঁড়ে যাবে, বুঝবে? তাই ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে বলা হবে সর্বনিম্ন, আর সহ্য করার ক্ষেত্রে বলবে কি? সর্বোচ্চ। এবার আসলে আমরা পরের কোশ্চেনটা দিলে কি চাইছি। আচ্ছা, বলা হচ্ছে উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে। উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে। তার আগে ভাইয়া তোমাদেরকে একটু বুঝাই, কিছুদিন আগে আমরা নিউটনিয়ান বলবিদ্যা করছি, তো তোমরা সবাই জানো বলতো ভাইয়া কোন একটা বস্তুকে যদি আমরা ঘুরাই, বস্তুর উপর একটা বল কাজ করতে হবে অবশ্যই। সেই বলটা কি ভাইয়া? কেন্দ্রমুখী বল। সেই বলটা কি? কেন্দ্রমুখী বল। কোন একটা বস্তুকে বৃত্তাকার ভাবে ঘুরাইলে অবশ্যই সেখানে একটা কেন্দ্রমুখী বল থাকবে। তোমাদের মনে আছে আশা করি ভাইয়া, কেন্দ্রমুখী বলের কনসেপ্ট বোঝার জন্য কেন্দ্রমুখী বলের সাথে আমরা আরেকটা বলকে নিয়ে আসছিলাম, সেটা কি? কেন্দ্রবিমুখী বল। তাহলে কেন্দ্রবিমুখী বল কি করে? বস্তুকে ছিটকে বাইরের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। তাহলে বলো তো ভাইয়া, এদিকে একটু সবাই পারবা। এই হচ্ছে, আমি মনে করো ওই তারটাকে সুতা দিয়ে বেঁধে তুমি ঘোরাচ্ছ, ওই তারটার আগে একটা 10 কেজি বরের বস্তু বেঁধে তুমি ঘোরাচ্ছ। তাহলে এই হচ্ছে আমার তারটা, আঁকার দরকার নাই, একটু আগে বুঝো, পরে ভাই বুঝাই লিখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের তারটা। এখন তোমার কাছে প্রশ্ন, এই হচ্ছে 10 কেজি ভরের বস্তুটা, এটাকে তুমি বৃত্তাকারে ঘোরাচ্ছ। তাহলে এটাকে যখন বৃত্তাকারে ঘোরাবা, তোমার কাছে ভাই প্রশ্ন, এখানে একটা কেন্দ্র বিমুখী বল আমরা চিন্তা করতে পারি কিনা? তাহলে সেটা কোন দিকে? বাইরের দিকে। তাহলে এই কেন্দ্রের বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে, যেটা হচ্ছে mv²/r। এখন এই কেন্দ্র বিমুখী বল কি করবে? এই তারটার উপরে বলটা প্রয়োগ করবে। তাহলে এই কেন্দ্র বিমুখী বলটা তোমরা এবার ভাইরা একটু বুঝে বলো তো, আমাদের এই তারটা কত নিউটন বল সহ্য করতে পারবে? 48। আবার তোমার যদি জিজ্ঞেস করি তারটা ছিঁড়ে যাবে কত? 48 বা তার চেয়ে বেশি। 48 বা তার চেয়ে বেশি। এখন তোমরা ভাইরা বলো তো ভাইয়া, এই তারটা সহ্য করতে পারে F = হচ্ছে 48 নিউটন। তোমরা এবার ভাইরা একটু বলবা, যদি FC greater or equal F হয়, তোমাদের সবাই প্রশ্ন, এই তারটা ছিঁড়বে কি ছিঁড়বে? ছিঁড়ে যাবে। তাই না? FC মানে বাইরের দিকে যে বলটা তৈরি হচ্ছে, সেই বলের মান যদি F মানে 48 নিউটনের সমান হয় বা তার চেয়ে বড় হয়, তাহলে এই তারটা ছিঁড়ে যাবে। যদি এটা হয় FC F যদি হয়, অর্থাৎ তারটা যে বল সহ্য করতে পারে 48, তারতে যদি FC এর মান কি হয়? কম হয়, তাহলে তারটা ছিঁড়বে কিনা? না। বুঝছি কনসেপ্টটা? তাহলে আমরা আগে ঘ নাম্বার লেখার আগে দুইটা নোট লিখি। ঘ নাম্বার লেখার আগে দুইটা নোট লিখি, তারপরে ম্যাথটা করতেছি। ঘ নাম্বার দেখো নোট,
নোটে যদি আসি 1 নাম্বার পয়েন্টটা, যদি কেন্দ্র বিমুখী বল এফসি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এফ, এটা কি অসহবল, ব্র্যাকেটে লিখে দিলাম অসহবল। তাহলে কেন্দ্র বিমুখী বলটা যদি এফ এর সমান বা তার চেয়ে বড় হয় তাহলে তারটি ছিঁড়ে যাবে। তাহলে হচ্ছে তারটা ছিঁড়ে যাবে যদি কেন্দ্র বিমুখী বলের মানটা আমাদের এফ এর সমান বা তার চেয়ে বড় হয়, তাহলে তারটি ছিঁড়ে যাবে। 2 নাম্বার কন্ডিশন, যদি এফসি লেস দ্যান এফ হয়, ভাইয়া যে ছবি একটা আছে দেখো তো ভাইয়া, সে যেটা সহ্য করতে পারে এই বলটা যদি তার চেয়ে কম হয়, তারটা কি ছিঁড়বে না হয়, তাহলে তারটি ছিঁড়বে না। যদি এটা হয় তাহলে তারটি ছিঁড়বে না। এবার তাই তোমরা বাইরে বলো তো, এই ঘ নাম্বার ম্যাথে আমরা যদি আসি, আমরা যদি ঘয়ের এবার সলিউশনে আসি, তারের উপর প্রযুক্ত কেন্দ্র বিমুখী বল এফসি সমান সমান এম ভি স্কয়ার বাই আর। বলতো তোমাকে কোশ্চেনে বলছে তারটিকে, খেয়াল করে তোমাকে কি বলছে, সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে। তার মানে তোমার কাছে এখানে বেগটা চাইছে। এখন ভাই রৈখিক বেগ চাইছে না কৌণিক বেগ চাইছে কিছু কিন্তু বলে না, যে সর্বনিম্ন কত রৈখিক বেগে বা সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে, কিন্তু কিছু বলছে না। তাহলে তোমার স্বাধীনতা আছে এখানে, তুমি চাইলে রৈখিক বেগটাও বের করে দিতে পারো, কিংবা তুমি চাইলে ঘূর্ণন বেগটাও বের করে দিতে পারো। আর যেহেতু এখানে ঘোরাচ্ছে, তাহলে ঘূর্ণন বেগটা বের করলে সুন্দর হয়। তাই আমরা ঘূর্ণন বেগ যদি বের করতে চাই, তোমরা জানো ভাই সবাই রৈখিক বেগ আর ঘূর্ণন বেগের মধ্যে সম্পর্ক কি, ভি ইকুয়াল আর ওমেগা। তাহলে এখানে ভি এর জায়গায় যদি ভাই আর ওমেগা বসাই দিই, এম আর স্কয়ার ওমেগা স্কয়ার বাই আর সমান সমান হচ্ছে এম আর ওমেগা স্কয়ার। আর লেখো গ হতে তারের অসহবল বল এফ সমান সমান হচ্ছে 48 নিউটন। তাহলে গ হতে আমরা তারের অসহবলটা পাইছি হচ্ছে 48 নিউটন। এখন এই যে শর্তটা আমরা লিখতেছি, তারটি ছিঁড়ে যাবে যদি এফসি গ্রেটার অর ইকুয়াল এফ হয়। তাহলে তারটা ছিঁড়ে যাবে যদি এফসি গ্রেটার অর ইকুয়াল এফ হয়। তাহলে সুতরাং এফসি গ্রেটার অর ইকুয়াল এফ বা এম আর ওমেগা স্কয়ার গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এফ। আমাদের টার্গেট কারে বের করা বলতে হয়, ওমেগা। তাহলে এখান থেকে আমরা যদি ওমেগা স্কয়ার গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই এম আর, তাহলে এখানে আসবে হচ্ছে ওমেগা গ্রেটার অর ইকুয়াল রুট ওভার এফ ডিভাইডেড বাই হচ্ছে এম আর। তাহলে ভাইয়া এফ এর মান তো তুমি জানো, বসায় দাও। তাহলে ওমেগা গ্রেটার অর ইকুয়াল কত দেওয়া আছে 48, এমটা কত একটু দেখো তো ভাই 10, আর 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 মানে কি বলো তো ভাই, ওই তারটার দৈর্ঘ্য, তাই না? তুমি যখন তারটা দিয়ে ঘোরাবা, তারটার দৈর্ঘ্য বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে কত 0.3। আচ্ছা তাহলে 0.3 কত আসে ওমেগা ভাই 4। তাহলে আমাদের ওমেগার ভ্যালু আসছে হচ্ছে 4। তাহলে লেখা হচ্ছে সুতরাং ওমেগা গ্রেটার অর ইকুয়াল 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেজাল্টটা একটু খেয়াল করো ভাইয়া। তাহলে আমরা কি বের করলাম কেউ বলতে পারবা?
যদি তুমি বস্তুটাকে 4 রেডিয়ান পার সেকেন্ড বা তার চেয়ে বেশি বেগে ঘোরাও তাহলে এই তারটা কি হবে, ছিঁড়ে যাবে। আর বলতো প্রশ্নে বলছে সর্বনিম্ন কত বেগে ঘুরে ছিঁড়বে, 4। তাহলে লেখা হচ্ছে সর্বনিম্ন বেগ, তাহলে সুতরাং সর্বনিম্ন বেগ সমান সমান হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ সর্বনিম্ন যদি আমরা 4 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরাই তাহলে এই তারটা ছিঁড়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আসো, অনেকটা এই ম্যাথটার কাছাকাছি। তো হচ্ছে চট্টগ্রাম 22, কোশ্চেন নাম্বার 2, চট্টগ্রাম 22। কোশ্চেন 2, চট্টগ্রাম বোর্ড 2022। গ নাম্বারটা আগে একটু বুঝে খেয়াল করো। তোমাকে বলা হচ্ছে একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার এবং অসহপীড়ন, এখানেও তোমাকে অসহপীড়ন বলতেছে। তারটির এক প্রান্তে 2 কেজি বড় ঝুলালে তারের দৈর্ঘ্য 2 × 10⁻4 মিটার বৃদ্ধি পায়। এই অসহ বারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে তারটার ইয়ং এর গুণাঙ্ক বের করো। আচ্ছা, আমরা গ নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি। গতে তোমাকে আগে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে, এগুলো যদি আমরা এখানে একটু লেখো। তো তোমাকে ফার্স্টে তারটার আদি দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আদি দৈর্ঘ্য L সমান সমান 2 মিটার দিয়ে দিছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A সমান হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার, 1 × 10⁻6 মিটার স্কয়ার। আচ্ছা, অসহপীড়ন বলো তো ভাইয়া, ইয়ং এর গুণাঙ্ক বের করতে কি অসহপীড়ন লাগে কিনা? না, একটাকে আমরা একটা ম্যাথ করছি, ওটা যদি অসহপীড়ন অন্য কাজে দেয়, অসহপীড়ন থেকে তুমি অলওয়েজ কি বের করবে, অসহবলটা বের করবে, সেটা পরে। তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলানো হয়েছে, তাহলে ভর m সমান সমান হচ্ছে 2 কেজি তুমি ঝুলাইছো। স্পষ্টভাবে ভাইয়া দিয়ে দিছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে স্মল এর, তাই না ভাইয়া, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান সমান হচ্ছে 2 × 10⁻4, 2 × 10⁻4 মিটার। তা আমাদেরকে চাইছে ইয়ং এর গুণাঙ্ক, দেখো সব ডাটাই তোমাকে দিয়ে দিছে। গুণাঙ্ক y = what? তাহলে আমরা জানি y হচ্ছে fl ডিভাইডেড বাই a স্মল l। তাহলে f মানে হচ্ছে mg, l ডিভাইডেড বাই a স্মল l। তাহলে মান বসাও, m হচ্ছে 2, g 9.8, ক্যাপিটাল L 2, a 1 × 10⁻6 আর স্মল l 2 × 10⁻4। কত আসছে না? 1.96 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্কটা। ঘ নাম্বার আগে উদ্দীপকটা একটু পড়ো। এই যে মাত্র যে ময়মনসিংহের ম্যাথটা করলাম আর চট্টগ্রামের ম্যাথটা, দুইটার মধ্যে পার্থক্যটা ভাই বলি। বলতো ময়মনসিংহের ম্যাথটাতে আমরা 4 রেডিয়ান পার সেকেন্ড বের করছি, তাই না ভাই? আর তারা দেখো কোশ্চেনে বলে দিছে যে এটাকে 4 রেডিয়ান পার সেকেন্ডে ঘোরাতে গেলে তারটা ছিঁড়ে গেছে। তাহলে তোমার জিজ্ঞেস করছে এটা ছিঁড়ছে কেন?
তো অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সেম ময়মনসিংহ ম্যাথটার মতো করা যায়, আরেকটা আরেক ভাবেও করা যায়, ভাই দুই ভাবে দেখা যাচ্ছে, এদিকে খেয়াল করো। লেখা হচ্ছে ঘ। ঘনা পারে বলতে এইখানে যে এফটা, এই যে এই পাশের এফটা, এটা কি অসহবল। তাহলে আমরা ফার্স্টে অসহকিরণ থেকে অসহবলটা বের করে নিয়ে আসি। ঘ নাম্বার আমরা জানি অসহকিরণ সমান সমান হচ্ছে অসহবল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অসহপীড়নটা তোমাকে দিয়ে দিছে, দেখো অসহপীড়নটা দিছে 4.76 10 টু দি পাওয়ার 7। অসহবল হচ্ছে a, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে 1 * 10 ইনভার্স 6। তাহলে এখান থেকে দেখো তো কত আসে, 47.6 মনে হয়। ঠিক আছে, এটাই না? আচ্ছা, এবার লেখো, এই যে লেখা করা হয়ে গেছে, তোমরা এটা দেখো, খালি এটা এবার মান বসা দিচ্ছি। আচ্ছা ভাই, এখানে মান বসা দিচ্ছি, তোমরা একটু করো। তাহলে এখান থেকে আমরা এফ এর জায়গায় বসা হচ্ছে 47.6, এম এর জায়গায় মান বসো, কয় কেজি ভর ঝুলাইছো? 2 কেজি। মানে কোশ্চেনে উদ্দীপকে একটা লাইন বলছে, একটু দেখো তো, এই যে সেকেন্ড পয়েন্টটা দেখো, 3 নাম্বার লাইনের লাস্ট পয়েন্টটা কি দেখো, 3 নাম্বার লাইনের লাস্ট পয়েন্ট, এই ভর সহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে। তাহলে আর এর মান কত বলতো ভাই? 2 মিটার না? বলছে না আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তাহলে আদি দৈর্ঘ্য তো তার কয় মিটার ছিল? 2 মিটার। তাহলে স্মল আর এর মান হবে কয় মিটার ভাই? 2 মিটার। তাহলে স্মল আর এর জায়গায় বসায় দাও 2। তাহলে দেখো তো কত আসে ভাই। এবার তুমি বলো তো ভাইয়া, 3.44 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ তারটাকে তুমি 3.4 বা তার চেয়ে বেশি বেগে ঘোরালে তারটা ছেড়ে যাবে। তারটা ঘোরাচ্ছিল কততে? 4, তাই ছেড়ে গেছে। আরেকটা সলভ করা যাবে, এটা আমি করে দিচ্ছি, তোমরা আগে এটা করো। তাহলে অর্থাৎ 3.44 রেডিয়ান পার সেকেন্ড সর্বনিম্ন এত বেগে ঘোরালে, অর্থাৎ সর্বনিম্ন দেখো তাহলে সুন্দর, সর্বনিম্ন 3.44 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে। অর্থাৎ সর্বনিম্ন 3.44 রেডিয়ান পার সেকেন্ড বেগে তুমি যদি ঘোরাও, এই তারটা হলে ছিঁড়ে যাবে। যেহেতু তারটি 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হয়েছে, তাই তারটি কি চাইছে? ছিঁড়ে গেল। তোমাকে জিজ্ঞেস করছে তারটা কেন ছিঁড়ে গেছে, তারটা হচ্ছে তাকে যে বেগে ঘোরালে ছিঁড়ে, তার চেয়ে বেশি ছিল, তাই তারটা হচ্ছে ছিঁড়ে গেছে। এখন এই ম্যাথটা আরেক ভাবেও করা যায়, সেটা কি ভাই বলি বলতে, এই ম্যাথে তো তোমরা বেগ বের করতে বলে নাই, তাই না? যা জিজ্ঞেস করছে তারটা ছিঁড়ে গেছে কেন, এটা বলো। তো তুমি বেগ দিয়েও বলে দিতে পারো যে সে সর্বনিম্ন যে বেগে ছিঁড়বে তার চেয়ে বেশি বেগ ছিল এখানে, তাই এটা ছিঁড়ে গেছে। তাহলে এখন বিকল্প, তুমি চাইলে অন্যভাবে এটা দেখাতে পারো। বিকল্প বিকল্প
বিকল্পতে আসি, আমরা যদি লিখি বিকল্প অসহ বল, অসহ বল F সমান সমান আমরা পাইছি 47.6 নিউটন। তারের উপর প্রযুক্ত, তারের উপর প্রযুক্ত কেন্দ্র বিমুখী বল, বিমুখী বল FC সমান সমান হচ্ছে mr ওমেগা স্কয়ার। দেখো তো ভাইয়া, এই ম্যাথটাতে তারা তো ওমেগার মান দিয়ে দিছে, তাই না ভাই? তাহলে তারা যেহেতু ওমেগার মানটা দিয়ে দিছে, তুমি ওই ওমেগার মানটা ব্যবহার করে তারটার উপর কতটুকু কেন্দ্র বিমুখী বল প্রয়োগ হচ্ছে সেটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে ওমেগা বলে দিছে না 4, তাহলে এখানে মান বসাও 2, আর এর মান 2 কিন্তু হচ্ছে 4 স্কয়ার, তাহলে দেখো কত আসে 64 নিউটন। এবার তুমি বলো তো ভাই তারটা ছিঁড়ে গেছে কেন? বুঝা গেছে? তাহলে দুই ভাবে তুমি অঙ্কটা করতে পারবে। ভাই তারটা সহ্য করতে পারবে কয় নিউটন? 47.6। এই পর্যন্ত সে সহ্য করতে পারবে, এর চেয়ে একটু বাড়লে ছিঁড়ে যাবে। কিন্তু এখানে প্রযুক্ত হচ্ছে সে যে 4 মিটার পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ডে ঘোরাচ্ছে, এতে প্রযুক্ত হচ্ছে কয় নিউটন? 64 নিউটন। তার মানে এটা তো অনেক বেশি, তাই তারটা ছিঁড়ে গেছে। বুঝবে? তাহলে লেখা হচ্ছে যেহেতু FC গ্রেটার দ্যান F, তাই তারটি ছিঁড়ে গেল। তোমাকে জিজ্ঞেস করছে তারটা কেন ছিঁড়ে গেল? তারটা ছিঁড়ে গেছে কারণ এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলটা তারের উপর প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে তার যে অসহ বল, মানে যে বল পর্যন্ত সে সহ্য করতে পারবে ওই বলের চেয়ে বেশি, তাই তারটা ছিঁড়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনটা আসলে কোশ্চেন নাম্বার 3 হলি ক্রসের গত বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেন এই অধ্যায়ে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 দেখো, তোমাকে বলা হচ্ছে দেখো 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদে একটি তারে 15 কেজি ভর ঝুলানো আছে। ভর ঝুলানো অবস্থায় তারটার দৈর্ঘ্য 4 মিটার। এরপরে লাস্টের লাইনে বলছে, একদম লাস্টের লাইনে উদ্দীপকের খেয়াল করো, বলছে ভরটি সরিয়ে নিলে তারটি সংকুচিত হবে। ভাই একটা ভারী বস্তু ঝুলাইছে, তার প্রসারিত হয়েছে, ছেড়ে দিলে সে আবার কি হবে? সংকুচিত হবে। গ নাম্বার কোশ্চেনে বলছে তারটি কি পরিমাণ সংকুচিত হয়েছে। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমাদের আগের শীটে আমরা প্র্যাকটিস শিখেছিল, যে সিঙ্গেল যে ম্যাথগুলো ছিল আর কি। তা আসলে একটা ছবি আঁকবো, তাইলে আবার বুঝতে সুবিধা হবে। ডান পাশে ছোট্ট করে একটা আমরা ছবি আঁকি। আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের একটা তার, যে তারটার আদি দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা তার, তারটার আদি দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে L। এখন ভাইয়া তুমি এই তারের এক প্রান্তে তুমি হচ্ছে 15 কেজি ভরের একটা ভারী বস্তু ঝুলাইছো। তাহলে ঝুলাইলে এই তারটা কিছুটা প্রসারিত হয়েছে, আমরা ধরে নিলাম তারটা হচ্ছে এতটুকু হচ্ছে প্রসারিত হয়েছে, আর এখানে তুমি হচ্ছে সেই ভারী বস্তুটা মনে করে ঝুলাই রাখছো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই ভারী বস্তুটা যেটা ছিল 15 কেজি, এটা তুমি এখানে ঝুলাইছো। কোশ্চেন স্পষ্টভাবে বলছে ভাইয়া ভর ঝুলানো অবস্থায় তারটার দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার। তার মানে এই যে এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার, ভর ঝুলানো অবস্থায় বলছে, তাহলে এই পুরো দৈর্ঘ্যটা L প্রাইম ইকুয়াল হচ্ছে 4 মিটার, এটা তারা তোমাকে বলে দিছে। বুঝছেন ভাই? ভর ঝুলানো অবস্থায় দৈর্ঘ্য 4 মিটার। তাহলে ভাইয়া আমরা এই যে এতটুকু দৈর্ঘ্যকে তো আমরা বলি দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল। এখন তুমি ভাইয়াকে বলো তো, যেহেতু আমরা স্থিতিস্থাপকতা পড়তেছি, স্থিতিস্থাপকতা মানেই তো বল প্রয়োগ করলে যতটুকু প্রসারিত হবে, বল অপসারণ করলে ততটুকু সংকুচিত হবে। তাইলে বলো তো ভাই, আমরা ছবিতে দেখাচ্ছি সেই স্মল এল পরিমাণ প্রসারিত হয়েছে, তোমাকে প্রসারণ বের করতে বলবে, তার জাস্ট কোশ্চেনের ভাষা একটু চেঞ্জ করছে, সংকোচন একই কথা। তুমি ভর সরালে সংকুচিত হবে কত? স্মল এল।
তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি একটা গ নাম্বার, এখানে এল প্রাইম ইকুয়াল হচ্ছে এল প্লাস স্মল এল, এল প্রাইম তারা বলেছে 4, এল প্লাস স্মল এল, তাহলে ক্যাপিটাল এল সমান সমান 4 মাইনাস স্মল এল। তাহলে আমরা জানি y ইকুয়াল হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল, বা y ইকুয়াল হচ্ছে এন জি এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখন খেয়াল করবে, আমাদের টার্গেট হচ্ছে আমরা স্মল এলটা বের করব, তাই ক্যাপিটাল এল আমাদের দরকার নাই। এই কারণে দেখো তো ভাইয়া, তুমি এখান থেকে ক্যাপিটাল এল এর মানটা কার মাধ্যমে বের করছো? স্মল এল, যেহেতু আমরা স্মল এল এর মান বের করব, তাই এখানে ক্যাপিটাল এল এর জায়গায় স্মল এল এর মাধ্যমে মানটা বসায় দাও, আর এটাকে এদিকে গুণ দিয়ে দাও। তাহলে এটা আসবে y a স্মল এল সমান সমান mg 4 মাইনাস স্মল এল। তাহলে এখানে আসে হচ্ছে y a স্মল এল 4 mg মাইনাস হচ্ছে mgl। তাহলে সাইড চেঞ্জ করো ভাইয়া, y a স্মল এল প্লাস হচ্ছে mg স্মল এল 4 mg, তাহলে স্মল এল কমন নয় এখানে, তাহলে এখানে থাকে y a প্লাস হচ্ছে mg সমান সমান হচ্ছে 4 mg। আমরা বের করব স্মল এল এর ভ্যালুটা, বা স্মল এল সমান সমান হচ্ছে 4 mg ডিভাইডেড বাই হচ্ছে y a প্লাস হচ্ছে mg। এখন দেখো ভাইয়া, সব ভ্যালু তারা তোমাকে দিয়ে দিছে, খালি ভ্যালুগুলো বসাও। এর মান দিছে একদম শুরুতে, দেখো 2 মিলিমিটার স্কয়ার পাইছি ভাই, তাহলে এটা 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে বসাইতে হবে, মানগুলো বসাও। 4 ইনটু 15 ইনটু হচ্ছে 9.8, y এর মান দিয়ে দিছে 1.3 10 টু দি পাওয়ার 10 ইনটু 2 a এর মান দিছে 2 মিলিমিটার স্কয়ার, তাহলে 2 ইনটু 10 ইনভার্স 6 প্লাস mg, m হচ্ছে আমাদের কত জানো 15, g হচ্ছে 9.8, দেখো কত আছে 0.0225, তাই না মিটার। তাহলে এটাকে সেন্টিমিটার নিয়ে যাও, অ্যানসার সেন্টিমিটার লিখি ছোট যেহেতু 2.25 মনে হয়, তাই না 2.25 সেন্টিমিটার। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এটা কতটুকু প্রসারিত হবে, তার অ্যানসার এটা, কতটুকু সংকুচিত হবে তার অ্যানসার এটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলছে, উদ্দীপক অনুসারে কৃত কাজ এবং একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। উদ্দীপক অনুসারে কৃত কাজ এবং একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তোমরা ভাই একটু হেল্প করবা, সেটা হচ্ছে এরকম, খেয়াল করতে হবে। কৃত কাজের সূত্র ছিল হাফ y a l স্কয়ার বাই ক্যাপিটাল A, এটা ছিল। আবার কৃত কাজের সূত্র ছিল হাফ এফ এল। তো দুইটা দিয়েই অঙ্কটা করা যাবে, দুইটা দিয়েই করা যাবে। কারণ প্রথম সূত্রটা দেখো তো ভাইয়া, y এর মান জানো, a এর মান জানো, স্মল এল মাত্র বের করছো, ক্যাপিটাল এল জানো, বসাই দিয়ে চলে যাবে। বলতো নিচেরটারও সব মান জানো, f মানিতে mg আর l মানিতে যেটা বের করে রাখছো, তাহলে নিচেরটা দিয়ে করে ফেলি, বুঝছো ভাই? তাহলে ঘ নাম্বার দেখো, কৃত কাজ w ইকুয়াল হচ্ছে হাফ এফ এল, এটা দিয়ে আমরা করি। কৃত কাজ w ইকুয়াল হচ্ছে হাফ এফ এল, কৃত কাজ w ইকুয়াল হচ্ছে হাফ এফ এল। ঘ নাম্বার, কৃত কাজ w ইকুয়াল হচ্ছে হাফ এফ এল, তাহলে হাফ f মানে mg ইনটু হচ্ছে স্মল এল, তাহলে হাফ ইনটু হচ্ছে 15 ইনটু হচ্ছে 9.8 ইনটু 0.0225।
1.65 জুল। এবার তোমাদেরকে ভাই একটা জিনিস জিজ্ঞেস করি ভাইয়া, অন্তত তুমি এল প্রাইম জানো 4 মিটার, এল প্রাইম জানো 4 মিটার, স্মল এল জানো 0.0225 মিটার। তোমার কাছে ভাই প্রশ্ন, তার আদি দৈর্ঘ্য কত বের করে দেবে? এটা থেকে এটা বিয়োগ দিলে কি হয়ে যাবে? আদি দৈর্ঘ্য। তাহলে আমরা আদি দৈর্ঘ্যটা একটু লাগবে পরের কোশ্চেনটার জন্য। আবার এল প্রাইম ইকুয়াল এল প্লাস স্মল এল, তাহলে 4 সমান সমান এল প্লাস 0.0225। দেখো তো এলটা কত আছে? 3.9775 মিটার। তাহলে এটা হচ্ছে তারের আদি দৈর্ঘ্য। এখন এটা কেন বের করছি তোমরা ভাই একটু বলো তো। এই কোশ্চেনের সেকেন্ড পার্টটা দেখো কি চাইছে। একক আয়তনে সঞ্চিত শক্তি, কত সূত্র কি ছিল? একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। বলতো বিকৃতি মানে কি? স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল জানা লাগবে, তাই আমরা এটা আগে বের করে নিয়েছি। বুঝতে পারলে? তাহলে লেখা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি শক্তি সমান সমান হাফ ইনটু হচ্ছে পীড়ন ইনটু হচ্ছে বিকৃতি। তাহলে হচ্ছে হাফ, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, বিকৃতি মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে হাফ এমজি বাই এ ইনটু হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। হাফ এম তোমাকে বলে দিছে, দেখো ভাই কত বলছিল? 15 কেজি। জি হচ্ছে 9.8 আর এ হচ্ছে 2 ইনটু 10 ইনভার্স 6। স্মল এল 0.0225, ক্যাপিটাল এল 3.9775। নাম্বার কত আসে? 207888 207888.12 জুল পার মিটার কিউব। চার নম্বর কোশ্চেনটা আসলে পরেরটা। পরেরটা বলছে, এটাও বোর্ড কোশ্চেন, সালটা বলে লেখা হয়নি। একটি অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য, আগের যে শীটটা আছে ওখানে সালটা লেখা আছে, আগের শীটটা লাস্ট অঙ্ক করে দেখো কোন করে আসছে, আগের শীটটা লাস্টের অঙ্ক করে। চট্টগ্রাম 24। আচ্ছা ঠিক আছে, একদম লাস্টে লেখা এটাই অঙ্ক। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 4, চট্টগ্রাম 24 মানে এই লাস্ট যে ইয়ার, লাস্ট ইয়ারের কোশ্চেন। দিনাজপুর 22 না, তাহলে অ্যালুমিনিয়ামের দিনাজপুর 22। আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 4, দিনাজপুর 22, দিনাজপুর বোর্ড 2022। খেয়াল করুন, বলছে একটি অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার এবং অপর একটি কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য তোমাকে বলে দিছে। আচ্ছা অপর একটি অ্যালুমিনিয়াম, ওটা দরকার নাই, প্রথম তারটা খেয়াল করো। প্রথম তারের আদি দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিছে, গ নাম্বার লেখো। প্রথম তারের তোমাকে আদি দৈর্ঘ্য এল বলে দিছে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ 1 মিলিমিটার স্কয়ার, 1 ইনটু 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। কোশ্চেনের লাস্টের দিকে খেয়াল করো, প্রযুক্ত বল এফ বলে দিছে 20 নিউটন, এফ বলে দিছে 20 নিউটন। এতে এই তারটা প্রসারিত হয়েছে কতটুকু এটা বলে দিছে স্মল এল, পাইছি না ভাইয়া? 0.2 মিলিমিটার প্রসারিত হয়েছে। তাহলে 0.2 ইনটু 10 ইনভার্স 3 মিটার। তোমার কাছে চাইছে একক আয়তনে সঞ্চিত শক্তিটা কত।
মাত্রই আমরা হলিক্রসের ম্যাথটা করছি, ওইখানে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করছে হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি। তাই দেখো একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি সমান সমান হাফ ইনটু হচ্ছে পীড়ন ইনটু হচ্ছে বিকৃতি, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তাহলে হাফ পীড়ন এফ বাই এ বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। হাফ পীড়ন দেখে এফ এর মান বলে দিছে 20, এর মান বলে দিছে 1 ইনটু 10 ইনভার্স 6, স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল 0.2 10 ইনভার্স 3, ক্যাপিটাল এল হচ্ছে 2। দেখো 1000 জুল পার মিটার কিউব। এখন পরের কোশ্চেনটার ভাষা বোঝার আগে তোমরা একটু উদ্দীপকটা একটু খেয়াল করো। বলতে এখানে দুই রকমের তার আছে, একটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামের তার, পাইছো? একটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামের তার, আরেকটা হচ্ছে কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের তার। তাহলে একটা পিওর আর আরেকটাতে কার্বন মিশানো হয়েছে। এখন ঘ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতার কি রূপ পরিবর্তন হবে, মানে স্থিতি এই যে তুমি যে অ্যালুমিনিয়ামের সাথে কার্বনটা মিশাইছো, এখন স্থিতিস্থাপকতা বাড়ছে না কমছে এটা তোমাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন বুঝবে। তাই বলতে স্থিতিস্থাপকতা বাড়ছে না কমছে এই কথা মানে ইয়ং এর গুণাঙ্ক বাড়ছে না কমছে। যদি ইয়ং এর গুণাঙ্ক বেশি হয় তাহলে স্থিতিস্থাপকতা বাড়ছে, যদি ইয়ং এর গুণাঙ্ক কম হয় তাহলে স্থিতিস্থাপকতা কমছে। তাহলে দুই ক্ষেত্রে তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে, একটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামে আর একটা হচ্ছে কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামে। তাহলে লেখা হচ্ছে প্রথমে লেখো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, ঘ নাম্বার। আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের জন্য যদি বের করি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তাহলে আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের জন্য যদি আসি, এটাকে মনে করো y1 দ্বারা প্রকাশ করছি, y1 সমান সমান FL ডিভাইডেড বাই a স্মল l। তুমি ভাইয়া বলো তো এই যে গতে যে ডাটাগুলো লেখা আছে এই ডাটাগুলো কিন্তু বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের জন্য লেখা, তাই না ভাইয়া? প্রথম কন্ডিশনের জন্য। তাহলে এখান থেকে দেখো এখানে মান বসায় দাও, f এর মান হচ্ছে 20, l এর মান হচ্ছে 2, a হচ্ছে 1 ইনটু 10 ইনভার্স 6, স্মল l 0.2 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3। তাহলে খেয়াল করো আমাদের বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের ইয়ং এর গুণাঙ্কটা আমরা বের করে নিয়ে আসলাম, কত আসছে? 2 ইনটু 10 টু দি পাওয়ার 11, 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের জন্য আমরা এটা বের করলাম। এবার দেখো কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম, কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম। তাহলে আসো কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের জন্য আমরা যদি একটু খেয়াল করি, আর ডাটাগুলো কি দিছে আগে ওটা খেয়াল করো। কার্বন মিশ্রিত অপর একটি কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য 2.25, তাহলে এল বলে দিছে 2.25 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a 0.9 মিলিমিটার স্কয়ার, 0.9 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। এটা তো কয় নিউটন বল দিছে দেখো, 20 নিউটন, 20 নিউটন বল। আর এটার যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল এটা বলতেছে 0.19 মিলিমিটার, তাহলে 0.19 10 ইনভার্স 3। তাহলে এইটার জন্য আমরা যদি ইয়ং এর গুণাঙ্কটা বের করি, y2 সমান সমান হচ্ছে fl ডিভাইডেড বাই a স্মল l, তাহলে 20 ইনটু হচ্ছে 2.25 0.9 10 ইনভার্স 6 ইনটু হচ্ছে স্মল l 0.19 10 ইনভার্স 3, 2.63 10 টু দি পাওয়ার
11 নিউটন। এবার তোমরা একটু ভাই দেখো বলতে এইখানে হ্যাঁ নিউটন পার মিটার স্কয়ার বলতো ভাইয়া ইয়ং এর গুণাঙ্ক বেড়ে গেছে কার্বন মিলানোর কারণে, তাহলে ইয়ং এর গুণাঙ্ক বাড়ছে এই কথা মানে স্থিতিস্থাপকতা কি হবে বৃদ্ধি পাবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু y2 গ্রেটার দেন y1 তাই কার্বন মিশানোর কারণে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। কার্বন মিশানোর ফলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। কার্বন মিশানোর ফলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা আসে দেখো চুয়েট ভর্তি পরীক্ষায় দুইবার আসছে কোশ্চেনটা একটু খেয়াল করো। তোমাকে বলা হচ্ছে 1.5 10⁶ গ্রাম ভরের একটি লিফট একটি ইস্পাতের তারের সাহায্যে ঝুলানো আছে। উহা উঠানোর সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অসহপীড়ন এত হলে তারটির সর্বনিম্ন ব্যাসার্ধ নির্ণয় করো। তোমাদের কাছে প্রশ্ন আজকে আমরা কিন্তু এই অসহপীড়ন নিয়ে এর আগেও দুইটা ম্যাথ করছি, 3 নাম্বার ম্যাথটা আবার আসছে। তেমন বুঝতেছো এই টপিকটা ইম্পর্টেন্ট, যে অসহপীড়ন বোঝা। গত দুইটা ম্যাথ তো করছো, অসহপীড়ন থেকে কি বের করতে পারে, তাহলে আগে এটা বের করে ফেলি আমরা সবাই। কোশ্চেন নাম্বার 5 চুয়েটে 2010 11 আর 13 14 সালে আসছে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 5 তাহলে হচ্ছে অসহপীড়ন সমান হচ্ছে অসহবল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অসহপীড়নটা তোমাকে বলে দিছে ভাইয়া 3 × 10⁸। অসহবল f টা আমরা বের করব, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই r স্কয়ার। তাহলে এখান থেকে f সমান 3 × 10⁸ বের করার দরকার নাই, পাই r স্কয়ার নিউটন। ওকে এই মানটা তো তুমি বের করতে পারবে না, কারণ তোমাকে চাইছি r এর মান, তাই না? তারের ব্যাসার্ধটা বের করতে বলছে। তাহলে বলতে এই যে বলটা আছে, তাহলে এই যে বলটা আছে বলতো এই কোশ্চেনে কোথাও পড়ে দেখো একটু, কোশ্চেনের ভাষা অনুযায়ী অসহবলের সংজ্ঞা দিবা। কোশ্চেনের কোথাও কি বলা আছে এই লিফটটা ছিঁড়ে গেছে বলছে? তাহলে তোমার কাছে এক প্রশ্ন, এই যে তুমি অসহবলটা বের করলা, তাহলে তারটা এই বলে কি ছিঁড়ে যাবে এখন, না এটা সহ্য করবে? সহ্য করবে। কারণ কি অসহবলে তো দুইটা কনসেপ্ট হইতে পারে, হয় ছিঁড়ে যাবে নাহলে সহ্য করবে। আর সেটা তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, প্রশ্নে তারা কি বলতেছে। তাহলে তো এখানে বলছে যে লিফটটা উপরে উঠতেছে, তাহলে লিফটটা তো ছিঁড়ে যায় না, তার মানে সে এটা সহ্য করবে। তাহলে সর্বোচ্চ এই বল সহ্য করতে পারবে। দেখো অর্থাৎ তারটি সর্বোচ্চ F বল সহ্য করতে পারবে, আসো তারটা হচ্ছে সর্বোচ্চ এই বলটা সহ্য করতে পারবে। এখন তারটাকে তো তুমি আবার একটা লিফট তো হুদাই উপর উঠবে না, কিছু একটা টাইনে উপর উঠাবা। তাহলে লিফটকে উঠাচ্ছ তুমি একটা দড়ি দিয়ে। এখন বলো তো তোমরা একটা নিউটনের বলবিদ্যা করছো, একটা লিফট যদি উপরে উঠে তার উপর কার্যকারী ত্বরণ কত হয়? g প্লাস এ, আর নিচে নামলে হয় g মাইনাস এ। তাহলে লেখা হচ্ছে লিফটের দড়ির উপর প্রযুক্ত বল F সমান m × g প্লাস a। খেয়াল করবেন একটা লিফট উপরে উঠলে আমরা নিউটনের বল যেগুলো পড়ছি, কার্যকারী ত্বরণ হয় g প্লাস a, আর নিচে নামলে কার্যকারী ত্বরণ হয় g মাইনাস a। তাহলে বল মানে কি ভর ইনটু ত্বরণ, m × g প্লাস a। এখন এই যে
f এর জায়গায় এই মানটা বসায় দিচ্ছি আমরা 3 into 10 to the power 8 pi r স্কয়ার, কারণ লিফট এটা সহ্য করতে পারবে সর্বোচ্চ। হ্যাঁ ওইখানে দুইটা লেখছি, একটা লাইন দেখো কি বলছে যে সহ্য করতে পারবে এটাতে, আবার ছিল যাবে এটাতে, আর একটা পয়েন্ট লেখা আছে একদম শুরুতে দেখো, ঠিক আছে বুঝছি? আচ্ছা m এর মান কত বলছে ভাইয়া দেখো তো, 1.5 10 to the power 6 গ্রাম বলছে, তাহলে এটা কেজিতে নিতে হবে। তাহলে বলো তো ভাই এদিকে খেয়াল করো, 1.5 10 to the power 6 গ্রাম, তাহলে গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটা যদি 1000 দ্বারা ভাগ করো, তাহলে 1000 মানে তো 10 to the power 3, তাহলে উপর আছে 10 to the power 6, তাহলে এটা আসবে 1.5 10 to the power 3 কেজি। বুঝছি ভাই? তাহলে এই মানটা এখানে বসাই, 1.5 into 10 to the power 3, জি এর মান 9.8, এর মান হচ্ছে তারা বলে দিছে দেখো, এর মান আমাদেরকে বলে দিছে 1.2। তাহলে ভাইয়া এখান থেকে আমাদেরকে r বের করতে বলছে, তাহলে r সমান সমান রুট ওভার 1.5 10 to the power 3 9.8 প্লাস হচ্ছে 1.2 ডিভাইড বাই 3 into 10 to the power 8 ইনটু হচ্ছে 3.1416, পায়ের মান বসাই দিলাম, আমরা ক্যালকুলেট করা আটটা কত আছে এটা সাথে তোমাকে বের করতে বলছে। অপশন বি তে আছে 3, অপশন ডি তে আছে দেখো 4.18 tan ইনভার্স 3 মিটার। আসো পরে পেজে আসো, আমাদের লাস্ট দুইটা ম্যাথ আছে 6 আর 7, 8 নাম্বার সেম, 8 করব না আমরা, 6 7 করে শেষ ক্লাস। 6 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, বুয়েটে 2011-12 সালে না 12-13 সালে যে কোশ্চেনটা আসছে, বলছে বল প্রয়োগের ফলে একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলে এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে। ছোট্ট একটা ম্যাথ দেখে খেয়াল করো, কোশ্চেন নাম্বার 6 বুয়েটে 2012-13 সালে যেটা আসছে, বলতো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন, এদিকে খেয়াল করো, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল 1% অফ ক্যাপিটাল এল, তাহলে এটাই তো বলছে যে দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, এটা বৃদ্ধি হতে পারে হ্রাস হতে পারে, তারা বলে না তাই আমরা পরিবর্তন নিয়েছি। আর একটু খেয়াল করতে ভাইয়া, স্মল এল বাই ক্যাপিটাল এল এটা মানে কত, তাইলে 1/100 মানে কত 0.01, তাহলে আমরা স্মল এল বাই ক্যাপিটাল এল বের করলাম 0.01। পয়সনের অনুপাত সিগমা তোমাকে বলে দিছে ভাইয়া, পয়সনের অনুপাত সিগমা তোমাকে বলে দিছে 0.2, তাহলে লেখো ভাইয়া, আমরা জানি সিগমা ইকুয়াল স্মল এল বাই ক্যাপিটাল পার্শ্ব বিকৃতি মানে ডি বাই ডি ইনটু হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ভাই সিগমা হচ্ছে 0.2 স্মল ডি বাই ক্যাপিটাল ডি আর স্মল এল বাই ক্যাপিটাল এল, এই দেখো এই মানটা তোমাকে দেওয়া আছে 0.01, তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এটা একটু বের করো তো ভাইয়া, এটার সাথে এটা গুণ দাও কত আসে, 0.02 মনে হয়, তাহলে 0.02, তাহলে স্মল ডি সমান সমান 0.02 ইনটু ক্যাপিটাল ডি। ভাই একটু বাইরে হেল্প করো তো, এদিকে ভাই এদিকে দেখো তো, পার্সেন্টেজ থেকে যখন নরমালি আসছে 100 দ্বারা ভাগ করছো, তাহলে এই লাইন থেকে যদি এই লাইনে আসো কি করতে হবে, তাহলে মনে মনে এটা যদি 100 দ্বারা গুণ করো তাহলে কত হয়ে যাবে 2%, তাহলে ব্যাস পরিবর্তন হচ্ছে কয় পার্সেন্ট 2%। আমাদের আজকে লাস্ট অঙ্ক 7 নম্বর অঙ্কটা, না এটা লাস্ট ছিল না, এটা তো সমাধান দেওয়া, সমাধান বুঝবো না, এটা একটু কঠিন আছে।
এখন খেয়াল করো ভাইয়া, কলেজগুলোতে দেখো এই 7 নম্বর অঙ্কটা আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে ওটার একটু, যতগুলো আজ পর্যন্ত ম্যাথগুলো এখানে অনেকগুলো ম্যাথ করছি আমরা এই টপিকে, একটু ভিন্ন এই ম্যাথটা। তো কলেজগুলোতে মাঝে মাঝে কঠিন প্রশ্ন করতে মন চাইলে স্থিতিস্থাপকতা, ইয়ং এর গুণাঙ্ক, পয়সন অনুপাত এগুলা না দিয়ে এই প্রশ্নটা দিয়ে দেয়। এটা একটু ভিন্ন টাইপের একটা প্রশ্ন, তুমি পড়লেই বুঝতে পারবে। ওটারা আবার 100 দ্বারা গুণ দাও। হ্যাঁ, অপশন সি তে আছে তো 0.2%, এখানে আরেকটা জিরো হবে, 0.002 অপশন সি তে আছে। দেখো দেখো অপশনগুলো এমন ভাবে সাজায়, তুমি কষ্ট করে ভুল করছো তাও অপশন আছে। এবং আগে দিছো ওইটা, তাই না? ভুল জায়গায় দাও দিতে। আচ্ছা যাক, আসো 7 নাম্বার স্টার্ট দাও। কলেজগুলা কঠিন প্রশ্ন করলে মাঝে মাঝে এই প্রশ্নটা উঠায় দেয়। তো 7 নম্বরে বলা হচ্ছে পানির উপরিতলে পানির ঘনত্ব এত, 800 এটিএম চাপের গভীরতায় পানির ঘনত্ব কত হবে? তোমাকে দেওয়া আছে পানির সংনম্যতা দেওয়া আছে, 1 এটিএম মানে কত সেটাও তোমাকে দেওয়া আছে। আগে ভাই একটা তোমাকে বুঝাই একটা জিনিস, খেয়াল করবে, ছোট্ট হবে, বেশি টাইম লাগবে না। কোশ্চেন নাম্বার 7 একটু ভাই খেয়াল করি। আমরা দুইটা জিনিস দেখাচ্ছি, এদিকে খেয়াল করো। এটা মনে করলাম পানির উপরিতল, এটা হচ্ছে পানির উপরিতলে, আর এটা হচ্ছে 800 এটিএম চাপে বা এইচ গভীরতায়, 800 এটিএম চাপে বা হচ্ছে এইচ গভীরতায়। আমরা দুইটা জিনিস একসাথে দেখাচ্ছি। তো তোমরা ক্লাস 9 10 এ পড়ছো, পানির যত নিচে যাও চাপ তত কি হয়, বাড়ে, আর সেই চাপটা কত, এইচ রোজি। তাহলে মাঝে মাঝে তারা কিন্তু চাপটা বলে দিবে না, এটা কত এত সুন্দর করে না বলে দিলে তুমি পি ইকুয়াল এইচ রোজি দিয়ে চাপটা বের করে দিবা, বুঝছো? ওই জন্য ভাই এই যে ব্র্যাকেটে লিখে দিছি এইচ গভীরতায় চাপে। এখন খেয়াল করো ভাইয়া, একটা বেলুন দিয়ে বোঝাই তাহলে তুমি সহজে বুঝতে পারবা। মনে করো ভাইয়া এখানে একটা বেলুন আছে, আগে বুঝো পরে লিখো। হ্যাঁ, তো এটা পানির উপরিতলে আছে। এই বেলুনটার আয়তন v1 সমান সমান ভাইয়া ধরলাম v, এই বেলুনটার ভর ধরে নিলাম m, আর এই বেলুনটার ঘনত্ব ধরে নিলাম হচ্ছে ρ1, যেটা তোমাকে ম্যাথে দিয়ে দিছে, বুঝলে? এইবার এই বেলুনটাকে তুমি 800 এটিএম চাপে নিয়ে গেছো। একটু খেয়াল করো, এই জায়গায় বুঝার ব্যাপারটা। তুমি এই বেলুনটাকে 800 এটিএম চাপে নিয়ে গেছো, তাহলে বলো তো বেলুনটার আয়তন ঠিক থাকবে না কমে যাবে? কমে যাবে, অবশ্যই কমে যাবে। তাহলে এই বেলুনটার আয়তন কমে, আমি ধরে নিলাম এই বেলুনটার আয়তন কমে এটা হয়ে গেছে, তাহলে আয়তনটা কমে তার এটা হয়ে গেছে, আমরা মনে করলাম বেলুনটার আয়তন কমে। তাহলে এখন যে আয়তনটা তার সেটা ভাই ধরে নিলাম v2। একটু খেয়াল করো, তোমাদের কাছে ভাই লাস্ট প্রশ্ন, বলো তো ভাইয়া ভর কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? ভর হচ্ছে মৌলিক উপাদান, এটা কখনো অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। তাহলে ভর আগে m ছিল, এখন m আছে। এবার তুমি ভাই একটু বলো তো ভাইয়া, সবাই ঠিক ভাইয়া, আমরা তো জানি রো ইকুয়াল m ভাগ v, ভর চেঞ্জ হয় না, কোনো প্রবলেম নেই ভাই, কিন্তু আয়তন তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে ঘনত্ব কি হয়ে যাবে? তাহলে আমরা ঘনত্বটা ধরলাম ρ2। কোশ্চেন পড়ে দেখো, এই তোমাকে এই ρ2টাই বের করতে বলছে, যে তুমি যখন 800 এটিএম চাপে যাবা তখন ঘনত্বটা কত হবে। এখন ভাইয়া তোমরা একটু ভাইয়া হেল্প করো তো, এই ρ2 যদি এখানে লেখা, এটা কত লিখবা? তাহলে আমাদের একটাই টার্গেট v2টা বের করা। তোমার কাছে ভাই প্রশ্ন, v2 এটা কি আয়তনের পরিবর্তন নাকি আয়তন কতটুকু হইছে এখন সেটা হইছে, মানে এখন বর্তমান আয়তন কত? তাহলে বলতো আমরা যে একটা ভি চিনি, একটা ক্যাপিটাল ভি ছিল, একটা স্মল ভি ছিল, বলতে স্মল ভিটা কি পরিবর্তন, আর এই ক্যাপিটাল ভি হচ্ছে আদি আয়তন। তাহলে আদি আয়তন থেকে কতটুকু কমছে? যেমন আমার আছে 1000 টাকা, আমি বললাম ভাই আমার টাকা চেঞ্জ হয়েছে 20 টাকা, তাহলে তুমি 1000 থেকে 20 দিলে তো পাবো আমার এখন কত আছে। তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো কি v2, বুঝছো? তাহলে সব ছবি দিতে একটু পাশাপাশি কেন, তাহলে কোশ্চেনটা বুঝতে পারবো পরে। ভাই যেভাবে আসছি ওইভাবে আসবে।
আচ্ছা লেখো সংনম্যতা k ইকুয়াল 1/b। আমরা জানি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, তাই না ভাই? আর আয়তন গুণাঙ্কের সূত্র তোমরা পড়ছিলে, দেখো আয়তন গুণাঙ্কের সূত্রটা আমরা পড়ছিলাম বিটা সমান সমান pv ডিভাইড বাই স্মল b। তাহলে b এর জায়গায় মান বসায় দাও 1/pv ডিভাইডেড বাই স্মল b। হ্যাঁ, আমাদের এখানে টার্গেট আমরা স্মল v টা বের করব। তাহলে k সমান সমান হচ্ছে স্মল v ডিভাইডেড বাই হচ্ছে pv। স্মল v সমান সমান k pv। k এর মান দিয়ে দিছে, দেখো ভাইয়া। আচ্ছা তোমরা ভাইয়া বলো তো স্মল v টা কেন বের করতেছে একটু বলতে, একটা বুঝাইছি। স্মল v জানলে তুমি কি করবা, এটা থেকে এটা বিয়োগ করলে ওই v2 পাবা। তাহলে k এর মান দেওয়া আছে ভাইয়া, দেখো k এর মান তারা দিয়ে দিছে হচ্ছে কই রে ভাই, এই যে পাইছি 45.8 সংনম্যতা ইনটু 10 ইনভার্স 11। কত চাপে আছে ভাইয়া? 800 এটিএম এ। বলতে 1 এটিএম মানে কত সেটাও তোমাদের বলে দিয়েছে। তাহলে 800 এর সাথে ওটা গুণ দিতে হবে, তাই না ভাই? তাহলে এখানে একটু ব্র্যাকেটে লেখো 800 ইনটু হচ্ছে 1.013013 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 800 এটিএম এর মান বসাইলাম। ক্যাপিটাল ভি মান জানি না, এটা এভাবে রেখে দাও। তাহলে এখান থেকে আমরা স্মল ভিটা দেখো তো কত আসে, 0.03 আর কিছু নাই। আচ্ছা তাহলে আর দরকার 71 3 গুণ না 0.0371। তাহলে আমরা স্মল ভিটা পেলাম। তাহলে এবার দেখো হচ্ছে 800 এটিএম চাপে আয়তন, 800 এটিএম চাপে আয়তন। এখন 800 এটিএম চাপে আয়তন v2 v1 মাইনাস স্মল v। দেখো এই লাইনটা বুঝো তো, 800 এটিএম চাপে তার চাপটা হবে বলতে আগের চাপ থেকে। যেমন ভাই একটাই বলছি, তোমার কাছে আগে ছিল 10 টাকা, তোমার টাকার পরিবর্তন হয়েছে 2 টাকা, তাহলে এখন টাকা আছে কত? আগের টাকা থেকে পরিবর্তনটা বাদ। তাহলে আমরা v1 এর মানে হচ্ছে ক্যাপিটাল V মাইনাস হচ্ছে v মানে স্মল v মানে হচ্ছে 0.0371 ক্যাপিটাল V। কত আসলে 0.9629। আচ্ছা এবার ছোট্ট একটা ক্যালকুলেশন দেখে, এটা তোমাদের ম্যাথে না দেখাইলে হবে, যে খেয়াল করতে হয়। বলতে আমরা জানি তো রো ইকুয়াল হচ্ছে m ভাগ v1। একটু খেয়াল করতে হয়, তাহলে m সমান সমান ভাই লিখতে পারি কিনা রো 1 v1 লেখা যাবে ভাই। প্রয়োজনে সাইডে লিখে রাখো, যাতে না ভুলো আর কি, সাইডে একটু লিখে রাখো বেলুনটার পাশে। আর এই জায়গায় যদি আমরা বের করি ছোট করে বেলুনের পাশে লিখে রাখো রো 2 ইকুয়াল হচ্ছে m ভাগ v2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রো 2 ইকুয়াল হচ্ছে m ইকুয়াল হচ্ছে রো 2 v2। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, তো অঙ্কটা করার শুরুতে ভাইয়া বলছিলাম বা তোমরা বলছিলা দুই ক্ষেত্রে ভর কি, তাহলে ভর যেহেতু সেম থাকে তাহলে রো 1 v1 আর রো 2 v2 কি হবে? সেম হবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু ভর অপরিবর্তিত থাকে, দেখো প্রশ্ন কিন্তু এটা বলা নেই, তোমার বুঝতে হবে, কারণ ভর একটা কি রাশি ভাইয়া? মৌলিক রাশি। তাহলে লেখা হচ্ছে যেহেতু ভর অপরিবর্তিত থাকে, ভর অপরিবর্তিত থাকে, তাই রো 1 v1 ইকুয়াল হচ্ছে রো 2 v2। তাহলে আমরা টার্গেট রো 2 টা বের করব। রো 1 v1 ডিভাইডেড বাই v2। রো 1 দিয়ে দিছে দেখো 1.03, একদম প্রথম লাইনে বলছে দেখো 1.03 10 টু দি পাওয়ার 3। আর v1 মানে ক্যাপিটাল V, v2 মানে হচ্ছে 0.9629 v। দেখো তো ভাই কত আসে? 1069.685 কেজি মিটার পার কিউব।
বুঝছি ভাই, এটা সলভ দেওয়া থাকলো, দেখো তারা এক লাইনে সলভ করে ফেলছে, এখন এটা তো বুঝতে না, ওই জন্য করে দিচ্ছি। বুঝছি ভাই, এখন এই অঙ্কটা চেহারা দেখো, এটা কিন্তু এতদিন কিন্তু অনেকগুলো স্থিতিস্থাপক ম্যাথ করে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বুঝছি ভাই, ওই জন্য অবশ্যই এক্সামের আগে ম্যাথটা করে যাবা, কারণ দিয়ে দিলে আর মিলে যাবে, খালি মনে পড়বে যে কি যেন করেছে তুমি। 8 নাম্বার সেম এই অঙ্কটা দেখো, বুয়েটে আবারও আসছে, কুয়েটে আসছে, বুঝতে পারতেছো অঙ্কটা ইম্পর্টেন্ট। বুঝছো ভাই, তা 8 নাম্বার ম্যাথটা তোমরা একটু বাসায় করে নিও, আজকে রাতে করে নিও, ঠিক আছে ভাই।